রাতের বেলায় বাইক চালিয়ে বাসায় ফিরছি, আর তখনই আমার ফোনে কল আসলো। আমি বাইকটা ব্রেক করলাম আর ফোন বের করে দেখি বউ ফোন দিয়েছে। আমি কল কেটে দিলাম, কিন্তু আবার কল করলো। আমি আবার কেটে দিলাম, কিন্তু বউ তো আমার কল দিয়েই যাচ্ছে। আমি একসময় বিরক্ত হয়ে কলটা ধরলাম, আর তখনই ওপাশ থেকে বলতে শুরু করলো। কুত্তা, বিড়াল, হাতি, শিয়াল, হনুমান, গন্ডার, খাটাস, টিকটিকি। চুপ করে আছি। বউকে বাপের বাড়ি দিয়ে মুক্ত হয়ে গেছিস নাকি? না তো। তাহলে আমাকে নিয়ে যা এসে। কেন, চলে যাওয়ার সময় মনে ছিল না আপনার? আমার রাগ উঠছিল, তাই চলে গেছিলাম। 3 দিন তোমাকে ছাড়া থাকতে পারছি, আর সামনেও পারবো। পারবি তো, তোর তো আরো বউ আছে। চুপ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেই কি চলে যেতে হবে? তাহলে আমাকে থাপ্পড় মেরেছিলি কেন? রাগে না হয় একটা থাপ্পড় মেরেছি, তাই বলে চলে যাবে? প্লিজ, আমি পারছি না, আমাকে সে নিয়ে যাও। পারবো না, নিজে আসো। বাবাকে বলছিলাম, বাবা বলে সময় নেই। ভালো তো। আমি কিন্তু পাগলামি করব। তো আমার কি? সত্যিই কে আসবে না? আমি কলটা কেটে দিলাম, কারণ আজ প্রায় 3 দিন পর কল দিয়েছে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ফ্রিজ থেকে একটা আপেল নিয়ে রুমে আসলাম। হো, এবার আমার পরিচয়টা দিই। আমি শুভ চৌধুরী, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর একটু আগে যার সাথে কথা বললাম, সে আমার দুষ্টু মিষ্টি রাগিব, নাম সুস্মিতা। গল্পে ফেরা যাক। আমি বিছানায় শুয়ে শুয়ে আপেল খাচ্ছি, কিন্তু ভালো লাগছে না। সুস্মিতার কথা মনে হচ্ছে খুব। মেয়েটা সত্যিই খুব রাগী। উফ, আমি যদি থাপ্পড়টা না মারতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। তখনই মাথায় আসলো, এখনই শ্বশুর বাড়ি যাব। যেই বাবা সেই কাজ। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর বাইক বের করলাম। তারপর বাইক চালাতে লাগলাম। শ্বশুর বাড়ির উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। আমি বাইক পার্ক করে কলিং বেল দিলাম, আর একটু পর রনি, মানে আমার শালা, দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, ভাইয়া যে, তা কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তোর? ভালোই। মা বাবা কই? মা বাবা তো ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা। ভিতরে আসো। এরপর আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে সোজা অহনা রুমে গেলাম। দেখি দরজা আটকানো। আমি ধাক্কা দিলাম আর দরজা খুলে গেল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি সুস্মিতা ঘুমিয়ে আছে, চোখে এখনো পানি আছে। আমি দরজা বন্ধ করলাম আর নিজের শার্ট প্যান্ট খুললাম। তারপর আলমারিতে রাখা একটা লুঙ্গি পরে নিলাম। লুঙ্গি অবশ্য আমার জন্যই রাখা, কারণ আমি রাতের বেলায় প্যান্ট পরে ঘুমাতে পারি না। আমি ড্রেস চেঞ্জ করে লাইট বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমি সুস্মিতার বুকের উপর মাথা দিলাম আর চোখের জল মুছে দিলাম। পাগলিটা আমার জন্য ঘুমের মধ্যে কান্না করছে। আমি সুস্মিতার চোখ মুছে দিয়ে কপালে একটা চুমু দিলাম। দেখলাম এখনও ঘুমিয়ে আছে। আমি তারপর সুস্মিতার ঠোঁট নিজের দখলে নিয়ে নিলাম, কিন্তু একসময় সুস্মিতাও রেসপন্স দিতে লাগলো। আমি অহনার রেসপন্স পেয়ে পাগলের মতো চুমু দিতে লাগলাম। সুস্মিতার গলায় পেটে চুমু দিচ্ছি, আর অহনা কেঁপে উঠছে। তারপর কি হলো এটা আপনার ইতিহাসের পাতা থেকে পড়ে নেবেন। সকালবেলা সুস্মিতার ডাকে ঘুম ভাঙলো, আর অহনা বলতে লাগলো, এই ছাড়ো, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। হুম, আর একটু ঘুমাই। আরে পাগল নাকি, নামাজ পড়তে হবে না? হুম। তাহলে ছাড়ো আর তুমিও ওঠো। আমি সুস্মিতাকে কোনো কথা বলতে না দিয়ে তার ঠোঁট দখল করে নিলাম। প্রায় 10 মিনিট পর ছাড়লাম, আর তখন বলতে লাগলো, 3 দিন ছিলাম না, এতেই এত কষ্ট, যখন থাকবো না তখন কি হবে? আমি সুস্মিতাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাকে এভাবে শক্ত করে জড়িয়ে ধরতে দেখে সুস্মিতা বলতে লাগলো, এই পাগল, আমি কোথাও যাব না। আমি কি আমার পাগলটাকে ছাড়া কখনো থাকতে পারি? তাহলে এসব বলো কেন? আর বলবো না, কসম। কাল রাতে আদর ঠিকঠাক পাইনি। কি, সারা রাত আদর করলা আর এখন বলছো আদর পাও নাই? হুম। আবার দুষ্টুমি করার ধান্দা, তাই না? হুম। হবে না এখন, ছাড়ো তো। হ্যাঁ, যাও, দেখি কি করে যেতে পারো। এই কাপড় নিচে পড়ে আছে, কাপড়গুলো দাও। আমি পারবো না, আমার শরীরেও কিচ্ছু নাই, দেখতে পাচ্ছ না? না, তুমি না। ও মা, তখনই কম্বল টান দিয়ে সুস্মিতা তার গায়ে পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি তো লজ্জায় শেষ। আমি তাড়াতাড়ি করে কোনো কিছু একটা পেঁচিয়ে আবার শুয়ে পড়লাম। একটু পর ওয়াশরুম থেকে ডাক আসলো। এই আলমারি থেকে কাপড় দাও তো, আমি কিছু নিয়ে আসিনি। আরে পারবো না, আমার শরীরে কিচ্ছু নেই। আহা, রুমে তো আমি আর তুমি, দাও না। আচ্ছা, দিচ্ছি। এরপর আমি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের কাছে আসলাম আর ধাক্কা দিয়ে বললাম, দরজা খোলো। দাও।
এই বলে সুস্মিতা দরজা খুলল। আমি কাপড়গুলো দিলাম, আর কাপড়গুলো দিতে গিয়ে দরজা সম্পূর্ণ খুলে গেল। আমি সুস্মিতার দিকে তাকিয়ে দেখি তার শরীরে কোনো কাপড় নাই। আমি তাকিয়ে আছি, আর তখন সুস্মিতা বলল, এভাবে তাকিয়ে না থেকে যাও। এই বলে আমাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল। আমি বাইরে এসে বসে পড়লাম, আর একটু পর সুস্মিতা বের হলো আর আমাকে বলল, যাও গোসল করে আসো। ঠিক আছে। এরপর আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে বের হয়ে এসে দেখি সুস্মিতা নামাজ পড়ছে। এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আমিও রেডি হয়ে একপাশে নামাজ পড়লাম। নামাজ শেষ করে তাকিয়ে দেখি সুস্মিতা রুমে নেই। আমি বিছানায় শুয়ে পড়লাম, আর শুয়ে পড়তেই চোখে ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো তখন দেখি আমি সুস্মিতা কোলে শুয়ে আছি। আমাকে ঘুম থেকে উঠতে দেখে সুস্মিতা বলল, আপনার ঘুম ভাঙলো তাহলে? জান পাখি। আজকে অফিসে গেলে না? আর 11টা বেজে গেছে, ওটো। বাবা তোমাকে দেখে গেছে, বাবা অফিসে চলে গেছে। আমাকে ডাক দিলে কি হতো? অনেকদিন কথা হয় না। তুমি তো ঘুমিয়েছিলে, তাই হয়তো ডাক দেয়নি। ও আচ্ছা, খিদে পেয়েছে খুব? বুঝতে পারছি জনাব, যাও ফ্রেশ হয়ে আসো। নাস্তা করে কিন্তু চলে যাব। আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সুস্মিতা রুমে নেই। আমি রুম থেকে বের হয়ে টেবিলে গেলাম, আর গিয়ে দেখি মা বসে আছে। আমি গিয়ে মার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপর খাবার খেয়ে রুমে এসে রেডি হয়ে নিলাম। সুস্মিতাও রেডি হলো। আমি আর সুস্মিতা বিদায় দিয়ে চলে আসলাম। আমি বাইক চালাচ্ছি, আর সুস্মিতা পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি ভাবলাম বাসায় তো কোনো বাজার নেই। আমি সুস্মিতাকে বললাম, বাজার করতে হবে। আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসো। আচ্ছা, আর একটু অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর আমি সুস্মিতাকে বাসার সামনে নামিয়ে দিলাম। তারপর আমি সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজটা শেষ করে বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে গেল। আমি বাসায় এসে কলিং বেল দিলাম, আর একটু পর সুস্মিতা এসে দরজা খুলে দিল। আমি সুস্মিতার দিকে তাকিয়ে দেখি শাড়ি কোমরে গুজে আছে, আর নাকে মুখে ঘাম। তখন আমাকে বলল, এটা কি বাসা নাকি গোয়াল ঘর, কোনটা? কেন বউ, কি হয়েছে? এই অবস্থা কোনো বাসার হয়? তুমি নাই তাই এমন। আসার পর থেকে কাজ করছি, তবুও কাজ শেষ হচ্ছে না। আমার বউটার তাহলে খুব কষ্ট হচ্ছে। এখনো পর্যন্ত গোসল করতে পারলাম না। আমি ভিতরে চলে আসলাম, আর রান্নাঘরে বাজার রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম, আর সুস্মিতা গোসল করতে গেল। আমি শুয়ে শুয়ে ফোন টিপছি, আর একটু পর সুস্মিতা গোসল করে আসলো। এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতেছে। আমি ফোনটা রেখে পেছন থেকে জড়িয়ে ধরলাম, আর তখন সুস্মিতা বলল, এখন আবার কি হচ্ছে? আদর হচ্ছে, দেখতে পাচ্ছ না? হবে না, আমি অনেক রেগে আছি তোমার উপর। আদর দিলে সব ঠিক হয়ে যাবে। খুব খিদে পেয়েছে, চলো খাবার খাবো। আমি তো তোমাকে খাবো। সেটা এখন আর হচ্ছে না স্যার। এই বলে সুস্মিতা খাবার আনতে চলে গেল। আমি কম্পিউটার চালু করলাম, আর একটু পর সুস্মিতা খাবার নিয়ে আসলো আর আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও আমার পাগলিটাকে খাইয়ে দিতে লাগলাম। এভাবে ভালো কাটছিল আমাদের সুখের সংসার। একদিন আমি অফিসে বসে কাজ করছি, আর তখনই সুস্মিতার কল আসলো। আমি কল ধরলাম। তুমি একটু বাসায় আসো। কেন, কি হয়েছে? মাথা ঘুরছে আর বমি বমি লাগছে, আসো না। আচ্ছা, আমি এখনই আসছি, তুমি শুয়ে থাকো। আমি তাড়াতাড়ি করে আমার বন্ধু ইবনুলকে কল দিলাম। একটু পর কল ধরলো। দোস্ত, তুই কই? আমি রোগ দেখছি হাসপাতালে। আচ্ছা থাক, আমি আসছি। তোর ভাবির অবস্থা ভালো না। আচ্ছা বাই। আমি অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে ইবনুলকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সুস্মিতা বিছানায় শুয়ে আছে। ইবনুল গিয়ে পরীক্ষা করতে লাগলো, আর কিছুক্ষণ পর আমাকে বলল, দোস্ত, তুই বাবা হবি? কি সত্যি? রে সত্যি। এবার আমাকে যেতে হবে হাসপাতালে, অনেক রোগী আছে। আচ্ছা, আর ওষুধগুলোর নাম মেসেজ করে পাঠিয়ে দিস। যাচ্ছি। আল্লাহ হাফেজ। এরপর ইবনুল চলে গেল। আমি সুস্মিতার মাথায় হাত দিলাম, আর হাত দিতেই সুস্মিতা চোখ খুলল, আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি খুশি হয়েছো? খুশি মানে? আজকে আমার সবচেয়ে আনন্দের দিন। এইভাবে তাকিয়ে আছো কেন? লজ্জা লাগছে। ইস, আমার পাগলিটা লজ্জাও পায়। এইভাবে সারা জীবন আগলে রাখবে। পাগলি। এই বলে আমি সুস্মিতার কপালে চুমু দিলাম। চুমু দিতেই সুস্মিতা আরো শক্ত করে জড়িয়ে ধরল। এভাবেই চলতে থাকুক না শুভ আর সুস্মিতার পবিত্র ভালোবাসা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।